নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি ক্লাস 6-এর ইতিহাসের 5 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, জন কাকে বলা হতো বা জন কাকে বলা হতো? প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। জনকে কেন্দ্র করে কি তৈরি হয়েছিল? ছোট ছোট রাজ্য। জনপদ শব্দটি কোথা থেকে এসেছে? জন থেকে। জনপদ কাকে বলা হতো? সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ জনপদের শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোট ছোট জনপদগুলি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত ছিল। ষোড়শ মহাজনপদ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়ে যেও। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। শেষে কয়েকটি মহাজনপদ ছিল, সেগুলি কি কি? শেষে 4টি মহাজনপদ ছিল, সেগুলি হলো অবন্তী, বৎস, কৌশল, মগধ প্রভৃতি। সবথেকে শক্তিশালী মহাজনপদের নাম কি? মগধ। 16টি মহাজনপদের বেশিরভাগ ছিল কোথায়? উত্তর ভারতে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ছিল? অশোক। রাজতান্ত্রিক রাজ্য কাকে বলা হতো? রাজ্য শাসনের অধীনে থাকা মহাজনপদগুলিকে রাজতান্ত্রিক রাজ্য বলা হতো। রাজতান্ত্রিক রাজ্যের শাসন ব্যবস্থা সবচেয়ে উপরে কে ছিল? রাজা। 13 নম্বর কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন, মগধের রাজধানীর নাম কি ছিল? প্রথমে ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র। মগধ কেন শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়? অথবা মগধের উত্থানের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়ে যাও। পরীক্ষার আসার চান্স সব থেকে বেশি। যে সমস্ত কারণে মগধ শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয় সেগুলি হলো মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা থাকায় পাহাড়ের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেত। গঙ্গা নদীর পলিমাটি এই অঞ্চলে কৃষিজমিকে উর্বর করে তোলায় ফসল ভালো হতো। মগধের ঘন বনগুলিতে হাতি পাওয়া যেত, যা মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করত। জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলত। গণরাজ্য কাকে বলে? কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, সেখানে কোনো রাজার শাসন ছিল না, সেগুলিকে বলা হতো গণরাজ্য। দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো, মল্ল ও ব্রিজি বা ভোজ্জি। পরবর্তী কোয়েশ্চেন, কোন গণরাজ্যগুলি স্বাধীন থেকে গিয়েছিল? বজ্জি, পাবা ও কুশিনারা। বজ্জিদের রাজধানী কোথায় ছিল? বৈশালী। লিচ্ছবি কাকে বলে? বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। নব্য ধর্ম আন্দোলন কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ বেড়ে যাওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তাকে নব্য ধর্ম আন্দোলন বলে। নব্য ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো। 1 নম্বর, এই সময় ধর্মীয় প্রয়োজনে যজ্ঞে পশু বলি দেওয়া হতো। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হওয়ায় পশু বলিতে কৃষকদের ক্ষতি হতো। 2 নম্বর, বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রার প্রয়োজন হতো, অথচ সমুদ্র যাত্রাকে পাপ হিসেবে দেখত ব্রাহ্মণরা। 3 নম্বর, ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদে টাকা খাটানোর দরকার পড়তো, কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ্য ধর্মের নিন্দার বিষয় ছিল। 4 নম্বর, লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা বাড়িয়ে দেওয়ার তারাও ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করে। তীর্থঙ্কর কাদের বলা হতো? জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্করের নাম লেখো, পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ কে ছিলেন? কাশীর রাজপুত্র। বর্ধমান মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। বর্ধমান মহাবীর সর্বজ্ঞানী হয়ে কী নামে পরিচিত হন? কেবলিন নামে। কত বছর ধরে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন? 30 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ভালো করে দেখে যেও। মহাবীর কত বছর বয়সে কোথায় অনশন করেন? 70 বছর বয়সে পাবা নগরীতে। এটাও ভালো করে দেখে যেও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এটা। মহাবীরের মৃত্যু কোথায় হয়? পাবা নগরীতে। চতুর্জাম ব্রত কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো, সেগুলি হলো কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যে কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতিকেই চতুর্জাম ব্রত বলা হতো। পঞ্চম মহাব্রত কাকে বলে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
মহাবীর মনে করত চতুর্যাম ব্রতের 4টি নীতির সাথে জৈনদের ব্রহ্মচর্য নীতিও মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হতো। জৈন ধর্মের দ্বাদশ অঙ্গ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। দিগম্বর কাদের বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জৈন ধর্মে মহাবীরের নীতিকে অনুসরণ করে চলা ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্যই তাদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর কাদের বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জৈন ধর্মে পার্শ্বনাথের নীতিকে অনুসরণ করে চলা স্থূলভদ্র ও তার অনুগামীরা একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর নামে পরিচিত হয়। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল?